আমি যে খুব বকেই ঝোঁকি এরকম নয়, কিন্তু আমি ফার্মলি আমার স্টেটমেন্টটা ওদের সামনে জানাই। এবার নাচ শিখতে শুরু করলাম এবং তার 1 মাসের মধ্যে মা ন্যাড়া করে দিল। কলেজে আমি ইনভিজিলেশন দিচ্ছি, আমার মনে আছে, কোনো একটা দুষ্টু ছেলেকে আমি বলেছিলাম তুমি এরকম বারবার কপি করছো, তোমাকে কিন্তু এবার একটা চড় মারবো। তো সে বলেছিল ম্যাডাম আপনার হাতে চড় খেতেও আমার ভালো লাগবে। তো আমি তারপরে, এবং তখন থেকে আমি বেশ পাকা পাকা নজরুল গীতি, সেই সময়কার বয়স অনুযায়ী পাকা পাকা নজরুল গীতি বলছি, আমি গাই। হ্যাঁ, একবার গান শেখাতে গিয়ে একজনকে আমার মনে হয়েছিল সে একটু বোধহয় অন্যভাবে আমায় পছন্দ করে। কতকালের সেই ঠিকানা আমার স্মৃতির একটি পাতায়, কেমন আছো? আগের মতোই রিক্সা থেকে নামছো তুমি আমায় দেখে, কেমন আছো? নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হাই-ফাই আড্ডা। আরও একবার একটা ব্র্যান্ড নিউ এপিসোডে আমি রাই হাজির হয়ে গিয়েছি। এবং আমি এই যেটা বলছিলাম যে হাই-ফাই আড্ডা সিজন 2-তে যখন আমি কাজ করছি, তখন আমিও ভেবেছি যে আমার একটা পার্টিকুলার কাজ যেন সবার মনের মধ্যে থাকে, একটু বেশি হোমওয়ার্ক, যাতে ক্লাস ওয়ার্কটা ভালো হয়। তো আমি ভেবেছি এমন কিছু মানুষজন নিয়ে আসবো যাদেরকে আমরা সবসময় হয়তো টেলিভিশন বা বড় পর্দায় অভিনয়ে দেখি না, কিন্তু তাদের গান, তাদের সুর, সব কিছুই আমাদের মনটাকে একটু অন্যরকম করে দেয়। আমার খুব পছন্দের একজন শিল্পী, যিনি আমার যতটা পছন্দের তার চেয়ে আরও হাজার 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 গুণ আপনাদের পছন্দের একজন শিল্পী। তিনি আমাদের সবার ভীষণ পছন্দের পায়েল কর। ওয়েলকাম টু হাই-ফাই আড্ডা। আর আমার ভীষণ সৌভাগ্য যে তোমাকে আজকে আমি একবার বলাতেই তুমি আমাকে ডেটটা দিয়েছো। কারণ যেটা হয় যে সোশ্যাল মিডিয়া আমি ভীষণ ফলো করি, এবং হাই-ফাই আড্ডা যারা লিসনার বা যারা অডিয়েন্স আর কি, আমি দেখেছি তারা অনেকেই ব্যক্তিগতভাবে আমাকে জানিয়েছেন তোমার ইন্টারভিউর জন্য, কারণ অনেকেই তোমার ভীষণ ফ্যান। এবং এমন যেটা হয় যে তোমার নজরুল গীতির সম্পর্কে, তোমার নজরুল গীতি নিয়ে তোমার যে একটা অদ্ভুত রকমের কাজ, যেটা এখন একটু কম হয়, মানে রবীন্দ্রসঙ্গীতের চর্চাটা তো প্রচুর মানুষ করে, কিন্তু নজরুল গীতির চর্চা বা অতুল প্রসাদী গান বা আধুনিক বাংলা গান, এগুলো তোমার একটা প্রতিভা বন্দ্যোপাধ্যায়ের গান তোমার গলায় মানুষজন শুনতে ভীষণ ভালোবাসে। তাই আমি ভাবলাম যে তোমার যদি ডেটটা একটু ম্যাচ করে তাহলে খুব ভালো হয়। আমারও খুব ভালো লাগলো তোমার সঙ্গে এখানে আড্ডা দিতে আসতে পেরে, এবং হাই-ফাই আড্ডাকে আন্তরিক কৃতজ্ঞতা এবং তোমায় অনেক ভালোবাসা। আচ্ছা, একটু গানে গানে আমরা একটু শুরু করি, তারপর আমরা কথায় যাব। তো তোমাকে যদি একটু রিকোয়েস্ট করি যে একটু গানে গানে শুরু করতে। আচ্ছা, কি ধরনের গান শুনতে চাইছো বলো? প্রচুর মানুষের প্রচুর ফেভারিট রয়েছে, আমি একটুখানি নজরুল গীতি শুনতে চাইছি। একটা বিরহের গান দিয়ে শুরু করি। আমি একটা বিরহ প্রো। হ্যাঁ, আসলে প্রেমের আর একটা খুবই বড় অংশ জুড়ে বিরহ থাকে, তাকে মানে অস্বীকার করা যায় না একদমই। আমার বিরহ না থাকলে প্রেমটাও জমে না, রাইট। পরাণ প্রিয় কেন এলে ও বেলায়, পরাণ প্রিয় কেন এলে
আসোনি, তুমি একদম আমাদের টাইম মিলে সন্ধ্যাবেলায় চলে এসছো। আচ্ছা একটা কথা বলি, যে যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি, পায়েল দি বলতে আমার খুব অকওয়ার্ড লাগছে। আমি ওনাকে একটা অন্য নামে ডাকি, সেটা আমি একদমই বলবো না, কারণ রিভেঞ্জ নেওয়ার জন্য যদি উনি আবার একটা অন্য নাম বলে দেয় এটা সাংঘাতিক ব্যাপার হবে। তার চেয়ে আমি পায়েল দিই বলছি। পায়েল দি কিন্তু আমরা সবাই জানি যে গানের সাথে সাথে উনি প্রফেসর, এবং বঙ্গবাসী কলেজের উনি ফিলোসফির প্রফেসর। তো তুমি একটু বলো যে তুমি যখন ক্লাস নিতে যাও তখন কি তোমার স্টুডেন্টরা তোমার সাথে একটু সেলফি তুলতে, একটু গল্প করতে আসে? না, এরকম অনেকবারই হয়েছে যে আমি কোনো ক্লাস নিয়েছি, বিশেষ করে জেনারেল ক্লাসে, কারণ অনার্স স্টুডেন্টরা তো অনেক বেশি ক্লোজ হওয়ার সুযোগ পাই, কিন্তু জেনারেল ক্লাসে এরকম অনেকবার হয়েছে যে ম্যাডাম আপনার গান আমি চ্যানেলের অমুক চ্যানেলে শুনেছি টিভিতে, বা ম্যাডাম আপনার ইউটিউবে এই গানটা আমার এবং আমার মায়ের খুব পছন্দ, এরকম অনেকে বলেছে। বা পরীক্ষার ধরো ইনভিজিলেশন দিচ্ছি, অন্য কলেজ থেকে এসছেন, আমার সেরকমও অভিজ্ঞতা আছে, ছাত্রছাত্রীরা এসে আলাদা করে ম্যাডাম আমরা আপনার গান খুব শুনি, এটা আমার কাছে করা। দেখো কিছু কিছু জায়গায় তো করাটা তাদেরই ভবিষ্যতের জন্য হতে হয়, তবে আমার করার ধরনটা একরকম, মানে আমি যে খুব বকেই ঝোঁকি এরকম নয়, কিন্তু আমি ফার্মলি আমার স্টেটমেন্টটা ওদের সামনে জানাই। আচ্ছা, এবার একটু আসি তোমার মানে ছেলেবেলা রাদা মেয়েবেলা, তুমি কোন স্কুল থেকে পড়াশোনা করেছো? আমি কমলা গার্লস স্কুলে পড়তাম, এবং পরবর্তীতে আমি পুরোটাই ইন দ্য সেন্স যে ধরো গ্র্যাজুয়েশন থেকে আপ টু আমার পিএইচডি যাদবপুর ইউনিভার্সিটিতে। আচ্ছা আচ্ছা, তো তুমি একটু যদি বলো যে গানটা তো তোমার একটা আলাদা, মানে তোমার জীবনে যদি প্রথম দুটো জিনিস বলতে হয়, গান তো সেই দুটো জিনিসের মধ্যে ডেফিনেটলি। তো তুমি যদি একটু বলো যে তোমার গানের সাথে টানটা কবে থেকে শুরু হলো? দেখো তুমি তো আমার খুবই কাছের মানুষ, তুমি অনেকটাই একটু বাধো ঠেকছে, কিন্তু এটা একটা মানে ফর্মাল ফোরাম আফটার অল, তো তুমি করেই বলি। তুমি আমায় তুই বলতে পারো, কোনো অসুবিধা। আচ্ছা, তাহলে তো খুব ভালো। তুই তো মানে ছোট থেকেই জানিস আমার সব কিছু। আমি তবু শ্রোতাদের জন্য বলি, শ্রোতা দর্শক বন্ধুদের জন্য, সেটা হচ্ছে যে আমি প্রথমে খুব ছোট, তখনও তুই জন্মাসনি, সেই সময় আমি নাচ শিখতাম আসলে। হ্যাঁ, এবার নাচ শিখতে শুরু করলাম, এবং তার 1 মাসের মধ্যে মা ন্যাড়া করে দিল। এবার অনুষ্ঠান নাচের, আমি ন্যাড়ামুন্ডি, নাচের স্যার তো বলছেন যে কি আপনি ন্যাড়া করে দিলেন, সামনেই অনুষ্ঠান, ফলে আমার নাচটায় কেমন একটা মানে সেরকম আর এগোনো হলো, বাধা এসে। হ্যাঁ, ইতিমধ্যে আমি কিন্তু নানান ধরনের গান বাজনা, যেহেতু আমার বাবা মা খুব গান বাজনা ভালোবাসেন, নানান ধরনের গান শুনি, তুলি, গাই আপন মনে। এটা কিন্তু আমি আমার 5-6 বছর বয়সের কথা বলছি, রাদার 5 বছর বয়সের কথা। এবং তখন থেকে আমি বেশ পাকা পাকা নজরুল গীতি, সেই সময়কার বয়স অনুযায়ী পাকা পাকা নজরুল গীতি বলছি, আমি গাই। হ্যাঁ, তো যার কথা আমি কিছুই বুঝি না, কিন্তু সুরটা আমাকে টানে, এরকম হয়। বা আমার বেশ মনে আছে, আমার বাবা মা বলেন আমার যখন 3 বছর বয়স, আমি প্রথম ওস্তাদ রশিদ খানের একটা কনসার্ট শুনেছিলাম, এবং সেখানে আমার মা বাবা বলছেন রাত হয়ে যাচ্ছে এবার চলো, আমাকে টেনে নিয়ে তুলতে পারছেন না। আমি বলছি না, আমার এই কাকুর গান খুব ভালো লাগছে, আমি আরেকটু শুনবো। এই রকম ফলে বাবা মা বুঝতে পেরেছিলেন যে গানের প্রতি অনেক বেশি ইন্টারেস্ট আমার। তো সেই মোটামুটি 5 বছর বয়স থেকে গান শেখা শুরু, 6 বছর থেকে বেশ সিরিয়াসলি। আচ্ছা, গান কোথায় কোথায় মানে কোথায় কোথায় শিখেছো? আমি একদম প্রথমে বাণী চক্র স্কুলে গান শিখতাম, তারপরে আমি গান শিখেছি প্রয়াত দেবীরঞ্জন বন্দ্যোপাধ্যায়, উনি বেঙ্গল মিউজিক কলেজের প্রিন্সিপাল ছিলেন, এবং দীর্ঘদিন ওনার কাছে মার্গসঙ্গীত শিক্ষা করেছি। পরবর্তীতে আমি বিদুষী সংযুক্তা ঘোষের কাছে অনেক দিন গান শিখি, এবং আমরা জানি সংযুক্তা ঘোষের পরিচয়গুলো, উনি শঙ্কর ঘোষের স্ত্রী এবং বিক্রম ঘোষের মা। এছাড়াও গুরুমার একটি বড় পরিচয় হচ্ছে, গুরুমা নিজে তো একজন যথেষ্ট এস্টাবলিশড আর্টিস্ট বটেই, এছাড়া উনি বড়ে গুলাম আলী খাঁ সাহেবের ছেলে মুনাবার আলী খাঁ সাহেবের ছাত্রী ছিলেন। এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়, মীরা বন্দ্যোপাধ্যায়, এদের কাছেও উনি শিক্ষা করেছেন। তারপরে বর্তমানে আমি বেশ দীর্ঘদিন এসআরের বিদুষী শুভ্রা গুহর কাছে মার্গসঙ্গীত শিখি।
আচ্ছা, আর তোমার তো অগুন্তি ছাত্রছাত্রী আছে, প্রচুর মানুষ তোমার কাছে বাচ্চারা শেখে বা একটু বড় যারা তারা শেখে। তো আমি যদি জিজ্ঞেস করি দ্য মোস্ট অকওয়ার্ড মোমেন্ট, কোনো ছাত্র বা ছাত্রীর থেকে কখনো কোনো অকওয়ার্ড মোমেন্ট হয়েছে, বা কোনো ছাত্রর থেকে কখনো কোনো অকওয়ার্ড মোমেন্টের সম্মুখীন তুমি হয়েছো? তুই ঠিক কি শুনতে চাইছিস আমি বুঝতে সেটা আমি খুবই পারছি না। ঘুরিয়ে পেঁচিয়ে বলছি যে হয়েছে কখনো যে তুমি খুব সিরিয়াসলি কিছু শেখাচ্ছ কিন্তু ওদিক থেকে একটা খুব অকওয়ার্ড, মানে আমি এটা মজা করে তোমাকে একটু বোঝানোর সুবিধার্থে বলছি। অরিত্র তো জানো আমাদের খুব পছন্দের হ্যাঁ, শিল্পী। হ্যাঁ, তো ভীষণ, হ্যাঁ। অরিত্র যেরকম নবনানন্দাতে পড়ায় আর কি, তো নবনানন্দাতেও যখন পড়ায় ও বলছে যে ওর ক্লাসরুমের বাইরে একটা কোনো স্টুডেন্ট সে অরিত্রর দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে, তারপর অরিত্রকে একটা কাগজ দেয় এবং সেখানে লেখা ছিল আই লাভ ইউ, কিন্তু বাচ্চাটা ক্লাস 1-এ পড়ে। না, আমার একবার ব্যক্তিগতভাবে মানে সেরকম আমি কিছু ডিরেক্টলি আন্দাজ পাইনি, তবে একবার গান শেখাতে গিয়ে একজনকে আমার মনে হয়েছিল সে একটু বোধহয় অন্যভাবে আমায় পছন্দ করে, সেটা আমি টের পেয়েছিলাম। মানে সে কিন্তু আমায় এরকম এত স্পষ্টভাবে কিছু বলেনি অবশ্যই, ক্লাস 1-এ পড়ে না, হ্যাঁ, এত স্পষ্টভাবে বলবে কি করে? সে একটু বড়ই ছিল, কিন্তু আমার মনে হয়েছিল যেন একটা স্পেশাল ইন্টারেস্ট আছে, কিন্তু ঠিক আছে মানে সেটাকে আমি যেহেতু মানে বুঝেই অনেকটা বেশি করা হয়ে গেছিলাম, হয়তো সেই বোধ বুদ্ধিটাও তার ছিল, এবং সেটা আমার ধারণা এরকম ইনফ্যাচুয়েশন সবার হয় কম বেশি। আর একটা হচ্ছে যে একবার একটা হয়েছিল যে কলেজে আমি ইনভিজিলেশন দিচ্ছি, আমার মনে আছে কোনো একটা দুষ্টু ছেলেকে আমি বলেছিলাম তুমি এরকম বারবার কপি করছো, তোমাকে কিন্তু এবার একটা চড় মারবো, আমি এরকম করে বলেছিলাম তাকে, নিজের দিদি ভাই এরকম রিলেশন থেকে। তো সে বলেছিল ম্যাডাম আপনার হাতে চড় খেতেও আমার ভালো লাগবে। এই বাবা! তো আমি তারপরে জাস্ট বেরিয়ে গেছিলাম ঘর থেকে, অন্য আর একজন ইনভিজিলেশন দিচ্ছিলেন, পরে আমি এসেছিলাম, জাস্ট ইগনোর করলাম। এবার কি হয় এরকম দুষ্টুমি ছোটোখাটো ব্যাপার, এগুলো আমাদের জীবনে বোধহয় সবারই কম বেশি। করলে আমি কিছু রিয়াক্ট করিনি, আমি জাস্ট বেরিয়ে চলে এলাম। আমি বললাম তুমি বোধহয় একটু মাত্রাতিরিক্তই বললে। না, আমরা এবার একটু মাত্রাতিরিক্ত গল্প করতে করতে আমরা এবার একটু গানে যাব। তোমার গলায় কবি সুমনের গান আমার ভীষণ পছন্দের, এবং কবি সুমন আমার ভীষণ আমাদের দুজনেরই মানে আমাদের কমন ইন্টারেস্ট আর কি ভীষণ। এবং আমি যেহেতু রেডিওতে চাকরি করি এবং আমি মিউজিক ম্যানেজার একটা স্টেশনে, সো কবি সুমনের গান ঘুরিয়ে ফিরিয়ে আমি খুবই দিই, এবং সেটা সবাই জানে যে এইটা তো দেবেই একটা। ওরকম লিরিক্সের সঙ্গে সুরের মেলবন্ধন মানে একটা যুগান্তকারী ব্যাপার উনি বাংলা গানে এনেছেন, সেটা আমার মনে হয় না আমাদের সেটাকে সত্যি মূল্যায়ন করার ক্ষমতা আছে, আমরা ওই রসাস্বাদন করতে পারি, এটাই আর কি। তো তোমার আবার খুবই একটা, তোকে আবার তুই তো তোর আমার একটা খুবই প্রিয় গান একটু শোনাই, সাবিনা ইয়াসমিনের কণ্ঠে এই গানটা খুবই জনপ্রিয় হয়েছিল। ও আমার মনে হয় এটা আমি জানি। কতকালের সেই ঠিকানা আমার স্মৃতির একটি পাতায়, কেমন আছো? আগের মতোই রিক্সা থেকে নামছো তুমি আমায় দেখে, কেমন আছো? কতকালের সেই ঠিকানা আমার স্মৃতির একটি পাতায়, কেমন আছো? আগের মতোই রিক্সা থেকে নামছো তুমি আমায় দেখে, কেমন আছো? এখনো সেই পাঞ্জাবিটা, হারিয়ে যাওয়া সেই চাবিটা, কেমন আছো? অ্যালবামে ছোটবেলার ছবি, স্মৃতিতে মাহমুদুন নবী, কেমন আছো? ক্লাস পালিয়ে দেখা হতো, দেখতে দেখতে সময় যেত, কেমন আছো? ঝিলের ধারে হঠাৎ বিকেল, শুয়ে রাখা বাইসাইকেল, কেমন আছো? তো একটা কথা বলো যে একজন ফিলোসফির প্রফেসর, একজন শিক্ষিকা, যিনি গানেরও মানে শিক্ষিকা এই কারণে বলছি কারণ তুমি গানের ক্লাস নাও, তাছাড়া তুমি নিজে এত শোজ করো, স্টেজ শোজ, টেলিভিশন, রেডিও, এবং তোমার আরেকটা বড় পরিচয় তুমি একজন মা, এবং মা মানে 24 আওয়ার্স তোমার ডিউটি, ইউ আর অলওয়েজ রেডি। সো এত কিছুর মধ্যে তোমার নিজের জন্য কি তুমি কখনো সময় পাও?
দেখ, একটা কথা যেটা হচ্ছে মা হওয়ার আগে প্রত্যেক মেয়েদের একটা ফেজ থাকে, ফেজ অফ লাইফ। মা হবার পরে আর একটা ফেজ থাকে। এবার মা হওয়ার নানান রকম কি বলবো, নানান রকম টানা পড়েন আছে। মা হবার দেখো যেমন অনেক হ্যাসেল আছে, ঠিক সেরকম মা হওয়ার একটা অন্যরকম অভিজ্ঞতা, একটা অনুভূতিও তো আছে। এবার এবং মানে মানে তোকে একটু বলি, মানে হঠাৎ মানে ইভেনচুয়ালি মনে পড়ছে যে আমার পিএইচডির টপিকটাও কিন্তু মাদারহুডের ওপর, মাদারহুড কনস্ট্রাকশনের ওপর। তো সেখানে কিন্তু নানান রকম টানাপোড়েনের কথা আছে। মানে আমি চেষ্টা করেছি করতে, সেটা আমি পিএইচডির কথাটা বলছি না, কিন্তু যেহেতু আমি এটা নিয়ে কাজ করেছি এবং আমার লাইফের মধ্যে দিয়েও আমি এই স্টেজগুলো পেরোচ্ছি, তো প্রত্যেকটা স্টেজের মানে ওই যে কি বললাম, ওঠা পড়াগুলোকে খুব নিজের করে কাছ থেকে দেখছি। কিন্তু সব শেষে বলবো যে মা হওয়ার না একটা অন্য আলাদাই মজা আছে। মানে এত কঠিন একটা সন্তান মানুষ করা, বিশেষ করে আমাদের মতো যারা ওয়ার্কিং মাদার, আমাদের বাইরের জগতে এত কমিটমেন্টস থাকে, এত ডেডলাইনস থাকে, তারপরে আমাদের মা হওয়া। তো সেইটার এত কিছুর মধ্যেও ওই যে একটা ছোট্ট তুলোর মতো শরীর এসে মিহি চিনচিনে গলায় মা বলে ডাকবে এবং জড়িয়ে ধরবে, ভীষণ মিষ্টি একটা, তো সেইটার একটা অন্য মজা। আদর করতে ইচ্ছে করে, আতরকে আদর, এরকম একটা ব্যাপার। আতরের ডাক নাম আতর আর ভালো নাম অভিধা। ভীষণ সুন্দরী, মানে এখনই ওকে দেখে বোঝা যায় যে ও বড় হলে মানে বাবা তুই একটু বাড়াবাড়ি না, না এটা আপনারা দেখলে, আপনারা যারা দেখেছেন পাখির মতো রোগা ওরকম হওয়ার জন্য আমি দিবারাত্রি প্রার্থনা করছি ঈশ্বরের কাছে, কিন্তু হচ্ছি না। তো আমরা আচ্ছা, এই যেহেতু মাদারহুড, এই মায়ের প্রসঙ্গ উঠলো, মানে তুমি যেহেতু আমার মায়ের ভীষণ পছন্দের একজন বলছি, কারণ আমি ঠিক বলতে পারবো না যে তুমি আমার মায়ের খুব পছন্দের একজন মানুষ ছিলে, ওই দূরের কথা হয়ে যায়, সেটা গুরুগম্ভীর কথাগুলো যাবেই না ওদের রিলেশনের সাথে, মানে এতটাই আপন। আমি একটু এই প্রসঙ্গে বলি যে আসলে মাদারিং তো নানান রকম হয়, আমরা বায়োলজিক্যালিও মা হই, আবার আমাদের সোশ্যাল মাদারিংটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা কিন্তু আমার মনে হয় নারী পুরুষ নির্বিশেষেই সেই মাতৃত্বের স্বভাবটা সকলের মধ্যে থাকে। তো আমি তোর মায়ের কথা যেটা বলছি, যে কাকিমার কথা, আমি নামেই কাকিমা বলতাম এবং কাকিমাও সবাইকে বলতে এটা আমার বড় মেয়ে, আর আমিও কিন্তু কাকিমাই বলতাম, কিন্তু কাকিমা আমার আরেকটা মা, আমার নিজের মাই বলতো যে সুপর্ণা তোর আর একটা মা। এইরকমই আমাদের ভালোবাসা। যেহেতু গানে গানে আমরা আজকে আছি, যে ওই যে গানটা মার খুব পছন্দ ছিল এবং সবাই খুব পছন্দ করে তোমার গলায়, যে সে চলে গেছে বলে কি গো, সেটা দু লাইন যদি আমরা একটু শুনতে পাই, কারণ আমি জানি পায়েলের ইন্টারভিউ হলে যেটা হয়, আমি যদিও কথা বেশি বলি, কথা শুনতে আপনারা চান, কিন্তু ও থাকলে কথা কম গান বেশি। আচ্ছা, সে চলে গেছে বলে কি গো সুপর্ণা কাকির খুব প্রিয় গান ছিল, আমি সেজন্য তো গাইবই। কিন্তু আমি একটা জিনিস একটু ক্লিয়ার করে রাখি, যেহেতু আমি কাজী নজরুলের গান নিয়ে একটু বিশেষভাবেই গবেষণা করি, চর্চা করার চেষ্টা করি, তো সেই জন্য নজরুলের তো আদি সুরের আর্কাইভাল একটা বিশাল প্রজেক্ট চলছে বাংলাদেশে, সেটার সঙ্গে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত আছি। এখানে কিন্তু আমি যে সে চলে গেছে বলে কি গো ভার্সনটা আপনাদেরকে শোনাবো, সেটা কিন্তু কাজী নজরুল ইসলামের সুর নয়, সেটা পরবর্তীতে কেউ সুর করেছেন। আমি সেই সুরের ভার্সনটাই আপনাদেরকে শোনাচ্ছি, কেননা ওই সুরটি পছন্দ ছিল সুপর্ণা কাকির, মানে আমাদের রাইয়ের মায়ের। সে চলে গেছে বলে কি গো স্মৃতিটি তার যায় ভোলা, সে চলে গেছে বলে কি গো স্মৃতিটি তার যায় ভোলা, আজও মনে হলে তার কথা, মনে হলে তার কথা, মরমে দেয় দোলা, স্মৃতিটি তার যায় ভোলা, সে চলে
একদম একটা অন্য মেজাজ তৈরি করে দিয়েছে আর কি গানে গানে। এবং এই গানটা মানে যে কেউ যদি কাছের মানুষকে হারিয়ে থাকেন তাহলে ভীষণভাবে গানটা রিলেট করবেন। এবং যারা এই গানটা ইন্টারভিউতে একটুখানি শুনে যাদের মন ভরছে না, তারা তোমার এই গানটা কোথায় শুনতে পাবে? হ্যাঁ, এটা আপনারা ইউটিউবে বসিয়া বিজনে যে আসা অডিও থেকে যে অ্যালবামটি প্রকাশিত হয়েছিল, ওই অ্যালবামে এই গানটি আছে, পুরোটা শুনতে পাবেন। আচ্ছা, একটা কথা বলে যে তোমাকে আমরা একটু কম্পারেটিভলি, আগে তো আমি জানি একটা বিরাট ছবিতে তুমি প্লেব্যাক করেছিলে এবং সেটা মানে বম্বের আর্টিস্ট যেখানে কাজ করেছে, তো তারপরে কম্পারেটিভলি তোমাকে আমরা বড় পর্দায় প্লেব্যাকে একটু কম দেখতে পাই। তো কোথাও গিয়ে কি তোমার মনে হয় যে যে লেভেল অফ পিআরটা প্রয়োজন সেটা কোথাও গিয়ে কি তুমি একটু কম করো? হ্যাঁ, আসলে আমি খুব নিজের মধ্যে গুটিয়ে থাকা একটা মানুষ, ফলে যা হচ্ছে যতটুকু হচ্ছে আমি সেটুকু নিয়েই খুব খুশি। এবারে এমনটা নয় যে একটা প্লেব্যাকের অফার এলে আমি খুশি হব না, কেননা সেটা তো প্রত্যেক শিল্পীর কাছেই একটা বড় সুযোগ। নিশ্চয়ই সেরকম কাজ এলে তো আমি খুবই আনন্দ পাবো, খুবই করার মানে ইচ্ছে থাকবে। কিন্তু আমার কাউকে মানে খুঁচিয়ে খুঁচিয়ে আমাকে নাও না গো, বা কেমন আছো, কি ব্যাপার, আমার ঠিক অতটা সময় হয়ে ওঠে না, আর আমার ধরনটা ঠিক সেরকম না। আচ্ছা, রিয়ালিটি শো তো এখন মানে ভীষণই মানে এত রিয়ালিটি শো হচ্ছে চারিদিকে, তো যেহেতু তুমি গান গায় এমন ছাত্রছাত্রীকে তুমি তৈরি করো, তো অ্যাজ আ হোয়াট টু সে অ্যাজ আ মেন্টর তুমি কি মনে করো যে রিয়ালিটি শোতে পার্টিসিপেট করাটা খুব প্রয়োজন, নাকি একটা বেসিক তালিমের পরে যাওয়া উচিত? হ্যাঁ, দেখো, আসলে শেখার তো কোনো বিকল্প হয় না, সেটা তুমি যে মাধ্যমেই কাজ করো না কেন। শিক্ষার একটা মানে প্রচণ্ড, ওটা আমাদের ফাউন্ডেশন, ওটার থাকলে, জোরদার থাকলে সেই শিল্পী তত বেশি কি বলবো, উৎকৃষ্টতর হতে পারেন। তো আমার যেটা মনে হয় যে রিয়ালিটি শো অবশ্যই প্রত্যেকটা বাচ্চাকে বলো বা প্রত্যেক পার্টিসিপেন্টকে একটা বড় প্ল্যাটফর্ম দেয়, সাংঘাতিক বড় প্ল্যাটফর্ম, কেননা প্রচুর মানুষের কাছে চটজলদি পৌঁছে যাবার একটা জায়গা তো নিশ্চয়ই। সেজন্য আমার কোনো ছাত্রছাত্রী যদি মানে যোগদান করতে চান, আমি তাদেরকে একেবারেই পিছু টেনে ধরবো না। আজকের যুগ যা পড়েছে, যেতে হবে, 5 জনের কাছে নিজেকে এক্সপ্লোর করতে হবে। কিন্তু আমার এটা বারবার মনে হয় যে রিয়ালিটি শোতে গিয়ে খুব নাম হয়ে গেল, কেননা নাম ডাক তো হবেই, এতজনের সামনে গাওয়া হচ্ছে এবং এতটা একটা বড় প্ল্যাটফর্ম, কিন্তু শিক্ষাটা যেন থেমে না যায়। ওটা থেমে গেলে কি কোনো আর্টিস্টই না লং রানের ঘোড়া হতে পারে না গো। একটা কোথাও গিয়ে একটা স্ট্যাগন্যান্ট জায়গায় আটকে যেতে হবে, সেটা আমার মনে হয়। আমরা আড্ডার একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আমি চেষ্টা করেছি ছোটবেলা থেকে তোমার এখনকার জার্নিটা একটু একটু করে ধরার। তো তুমি যদি আচ্ছা, তোমার এই যে এত কিছু তুমি ব্যালেন্স করো, তোমার হাজব্যান্ডের সাপোর্ট তুমি কতটা পাও? হ্যাঁ, খুবই পাই আমার হাজব্যান্ডের সাপোর্ট। এবং দেখুন, মানে সবাইকেই বলছি, মা বাবার সাপোর্ট ছাড়া তো একটা বাচ্চা এত কিছু করতেই পারে না। এবং আমিও চাইবো আমার আতর যাতে আমাদের সাপোর্টটা পরিপূর্ণভাবে পায়। তবে আমি জানি না আমার মা যতটা সাপোর্ট করেছেন, তিনি হাউসওয়াইফ ছিলেন, কতটা আমি তাকে সময় দিতে পারবো, কিন্তু চেষ্টা তো থাকবেই। আমি প্রত্যেকটা মা চায় তার সন্তান তাকেও ছাপিয়ে যাক, সেটা তো মা বাবার কথা আমি বলছি না আলাদা করে। কিন্তু হাজব্যান্ড, সে একজন অন্য বাড়ির লোক এবং সে আমার বন্ধু ফার্স্ট অফ অল, তারপরে তো তার সঙ্গে পথ চলা। তো বন্ধুত্বের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিংটা না থাকে, তাহলে তো সেই বন্ধুত্বের হাতটা শক্ত হয় না। তো সেটা আমার হাজব্যান্ডের প্রচণ্ড আছে, মানে ও সবসময় আমায় ভীষণ এগিয়ে দেয়। শুধু হাজব্যান্ড নয়, আমার শ্বশুরবাড়িরও প্রত্যেকে চান যে আমি অনেক অনেক বেশি কাজ করি, মানে আমার জীবনটা খুব আলোকিত থাকুক, এটা চাই। আর এই আলোকিত আড্ডাটা কেমন লাগলো আজকে? অসাধারণ লাগলো। এবং হঠাৎ করেই আমাদের ঠিক হলো আজকে, সেটা হঠাৎ কিছু ঠিক হওয়ার মজাটাই আলাদা। তাহলে আড্ডাটা আমরা, এটা হঠাৎ না, এটা তুমি বুঝতেই পারছো যে শেষটা একটু গানে গানে হবে। তো কি গান গাওয়া যায় বলো তো, কোন গানটা দিয়ে শেষ করবে? একটা প্রতিমা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, কারণ প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান মানেই এখন সবাই পায়েলকে খুঁজে, তাই একটুখানি তোমার গান। এমন একটি গান শোনাচ্ছি যেটা আমারই ইউটিউব চ্যানেল থেকে আমি কাভারও করেছিলাম, সকলে পুরো গানটা সেখানে শুনতেও পারেন। আর আমার খুব প্রিয় গান, আমি একটু গাইছি। তোমার দু চোখে আমার স্বপ্ন আঁকা, তাই এত গান গাওয়া,
মন ভরে যাওয়ার মতো আড্ডা। আমার মনে হচ্ছে আরেকটু যদি বেশি সময় হাতে থাকতো, ওই ওপারে যে আছে এরম এরম করছে, তো ওই জন্য আমি আর সাহস পাচ্ছি না, একটা সময়ের মধ্যে আমাদের শেষ করতে হয়। তবে এরকম আরো আড্ডা আমরা দিতে চাই আর কি, আমরা তো এমনি দিই, সেটা ভিডিও করে সবাইকে দেখাতে চাই। এবং কেমন লাগলো এটা কিন্তু সবাই ডেফিনেটলি জানাবেন। টেলিভিশনে যারা দেখছেন দেখুন, যারা ইউটিউব আর ফেসবুকে দেখছেন ডেফিনেটলি শেয়ার করুন এবং অন্য মানুষকে দেখার সুযোগটা করে দিন। সকলে ভীষণ ভালো থাকবেন আর দেখতে থাকুন হাই ফাই আড্ডা।